আসসালামু আলাইকুম। চ্যানেল আই কৃষি সংবাদে আমন্ত্রণ জানাচ্ছি মোহাম্মদ রাইহান। এখনকার এই সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আইয়ের ইউটিউব চ্যানেল এবং চ্যানেল আইয়ের ওটিটি প্ল্যাটফর্ম আই স্ক্রিনে লাইভ স্ট্রিমিং হচ্ছে। দেশে দিন দিন বাড়ছে ভোজ্য তেলের চাহিদা। প্রয়োজনের তুলনায় উৎপাদন কম হওয়ায় বাড়ছে আমদানি ব্যয়। আমদানি ব্যয় কমানোর তাগিদ থেকে শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ডক্টর এইচ.এম. তারিক হোসেনের গবেষণার মাধ্যমে দক্ষিণ কোরিয়ার তৈলবীজ গোল্ডেন পেরিলা চাষের সম্ভাব্যতা যাচাই করেছেন। ফলে দেশে তৈলবীজ হিসেবে পেরিলা চাষের সম্ভাবনা তৈরি হয়েছে। বিস্তারিত শাইখ সিরাজের রিপোর্টে। 2007 সালে প্রথম দক্ষিণ কোরিয়া থেকে গোল্ডেন পেরিলা বীজ সংগ্রহ করে গবেষণা করেন শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের কৃষিতত্ত্ব বিভাগের অধ্যাপক ডক্টর এইচ.এম. তারিক হোসেন। তিনি মনে করেন বাংলাদেশে ভোজ্য তেলের চাহিদা পূরণে উল্লেখযোগ্য ভূমিকা রাখতে পারে এই পেরিলা। ফলের বাগানে হতে পারে, আমরা পেঁপে বাগানে করে দেখেছি, পেয়ারা বাগানে করে ইন্টারক্রপিং হিসাবে এটা নেওয়া যায়। ইভেন রাস্তার ধারেও এটা ফেলে দিলে হয়। বাড়ির আঙ্গিনাতে অনেক পতিত জমি থাকে, সেখানে সে যদি লাগায় বাড়তি একটা তেল পাবে। লোকাল যে ঘানি, এই ঘানিতে ভাঙিয়ে রেখেছি 10 কেজি বীজে আপনার প্রায় 4 কেজি তেল চলে আসে। 10% অয়েল ডোমেস্টিক্যালি প্রোডাকশন হয়, যে কারণে 90% বাইরে থেকে আসে বলে এই যে তেল নিয়ে নানা ধরনের তেলস্মাতি হচ্ছে, এই তেলস্মাতি কিছুটা এটা সাপোর্ট দিতে পারবে। পেরিলা তেলের প্রচুর পরিমাণে ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড রয়েছে। গবেষকরা বলছেন এই তেলের ব্যবহার স্বাস্থ্যের জন্য উপকারী। ওমেগা 3 হচ্ছে স্যার, এটা হচ্ছে আমরা বাংলাদেশে 51% পেয়েছি, আর ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড 50 থেকে 60, যেটার জন্য হার্টের জন্য বলেন, ব্লাড প্রেশার বলেন, অ্যান্টি এজিং বলেন, এগুলোর পারপাসের জন্য ওমেগা 3 অ্যাসিডের গুণাগুণ অতুলনীয়। 2020 সালে জাতীয় বীজ বোর্ড সাউথ কোরিয়ান ভ্যারাইটির সাউ পেরিলা 1 জাতটি নিবন্ধন দেয় এবং স্থানীয় কৃষকদের জন্য অবমুক্ত করা হয়। কতটুকু জমিতে করলেন? 12 একর আমার টার্গেট ছিল। আপনার টোটাল ইনভেস্টমেন্ট কত ছিল? আপনি তেল এবং সিড হিসেবে যা বিক্রি করলেন সেটাতে কি আসলো? খরচ হয়েছিল আমার 7 লাখের মতো। প্রকৃত আমার টার্গেট ছিল 12 লাখ, কিন্তু রানিং অ্যামাউন্ট ছিল 8.5 লাখের মতো। আচ্ছা, স্যাম্পল হিসেবে কিছু বীজ পাঠিয়েছি আমরা। কোথায় পাঠিয়েছেন? কোরিয়াতে গিয়েছে এবং চীনে গিয়েছে। এশিয়ার বিভিন্ন দেশে বহু আগ থেকেই স্বাস্থ্যসম্মত উপাদেয় একটি তেল হিসেবে ব্যবহার হয়ে আসছে খাবার জন্য। আমাদের দেশে সম্প্রতি এর গবেষণা শুরু হয়েছে এবং ইতিমধ্যেই কৃষক পর্যায়ে কিছু কিছু বীজ বিতরণ করা হয়েছে। এই পেরিলা যদি গবেষণা সফল হয় তাহলে আগামীতে ভোজ্য তেলের চাহিদার কিছুটা কমাবে। ঢাকার শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় থেকে শাইখ সিরাজ, চ্যানেল আই। এ নিয়ে বিস্তারিত প্রতিবেদন প্রচার করা হবে আজ রাত 9টার সংবাদের পর হৃদয়ে মাটি ও মানুষ অনুষ্ঠানে। বাম্পার ফলনের আশায় ফরিদপুরের কালো সোনা নাম খ্যাত পেঁয়াজ বীজ আবাদ শেষ হয়েছে। গত বছরের চেয়ে বছর লাভের আশায় বেশি জমিতে পেঁয়াজ বীজ আবাদ করেছে চাষিরা। সার্বক্ষণিক পরিচর্যায় পেঁয়াজ বীজ এবছর বাম্পার ফলন হওয়ার পাশাপাশি ভালো দাম পাওয়ার আশা চাষিদের। শাহাদাত হোসেন তিতুর তথ্য ভিডিও চিত্রে আল মুকসিদের রিপোর্ট। ফরিদপুরের সদর উপজেলার আম্বিকাপুর ইউনিয়নের গোবিন্দপুর গ্রামে বংশ পরম্পরায় চাষাবাদ হয়ে আসছে কালো সোনা নামে খ্যাত পেঁয়াজ বীজ। দেশের চাহিদার বেশিরভাগ বীজ উৎপাদন হয় এই অঞ্চলে। আমরা দেশি বীজ বুনি, প্লাস আমার আরো বুনবার বাকি আছে। আমি এগুলো সবই আমার ক্ষেতের বীজ। আমাকে 70-80 হাজার টাকা খরচ হয়ে যায়। 50 বিঘার মতো আবাদ হয়েছে। ফরিদপুরের পেঁয়াজ বীজের আবাদটা খুবই ভালো। আমাদের বীজের মানভাব ভালো এবং চাহিদা বেশি। এই বছর ইন্ডিয়াতে না আসে আমরা লাভবান হবো, আমরা আরো ক্ষেতের মান বেশি করতে পারবো। কোল্ড স্টোরেজ না থাকায় ব্লোয়ার ফ্যান দিয়ে পেঁয়াজ বাল্ব সংরক্ষণ করা হচ্ছে। ব্লোয়ার ফ্যানের মাধ্যমে আমরা একটা হাউজের মধ্যে 10 টন করে পেঁয়াজ রাখতে পারি। পেঁয়াজটা পচে না, আর যদি একটা পচে ওই পেঁয়াজটা নিজেই শুকায় যায়, আর গুলারে আক্রমণ করে না। 3 বছর যাবত এই পেঁয়াজ ব্লোয়ার ফ্যান এর মাধ্যমে পেঁয়াজ রাইখে আমরা লাগাইতে পারতেছি। যেহেতু আমাদের কোল্ড স্টোর নেই, সেই কারণে আমরা যদি এই ব্লোয়ার ফ্যানের মাধ্যমে পেঁয়াজ রাখতে পারি তাহলে আমরা কৃষকরা উপকৃত হব এবং আমরা এই পেঁয়াজটা দীর্ঘ সময় রাখতে পারবো। গত বছর পেঁয়াজ বীজের বাজার মূল্য ছিল প্রতিমন 90,000 থেকে 2.5 লক্ষ টাকা। একরে প্রায় 2 লাখ টাকা খরচ হলেও ফলন পাওয়া যায় প্রায় 5 মণ, বলছেন কৃষি সংশ্লিষ্টরা। আল মুকসিদ, চ্যানেল আই। লবণ শিল্পের অংশীজনদের সাথে মত বিনিময় করেছেন শিল্প উপদেষ্টা আদিলুর রহমান খান। কক্সবাজারের জেলা প্রশাসক কার্যালয়ের এটিএম জাফর আলম সম্মেলন কক্ষে ওই মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় শিল্প উপদেষ্টা আদিলুর রহমান লবণ শিল্পের নানান সমস্যা ও সম্ভাবনার বিষয়ে অবহিত হন। এ সময় আইরনযুক্ত লবণ আইন, আইরনযুক্ত লবণ বিধিমালা, জাতীয় লবণ নীতি সহ নানান বিষয়ে আলোচনা হয়।
মূলত যারা লবণ চাষি তাদের অধিকার রক্ষা করে লবণটা যেন বাংলাদেশের যেন আমরা স্বয়ংসম্পূর্ণ হতে পারি এর জন্য চেষ্টা করছি এবং এর জন্য যা যা উদ্যোগ নেওয়া দরকার আমাদের পক্ষ থেকে স্বল্প সময়ে সেটা নেওয়ার জন্য আমরা চেষ্টা করছি। যা কিছু করা সম্ভব লবণ চাষিদের এবং দেশের এই লবণ শিল্পের জন্য আমরা কাজ শুরু করে দেব। রাজশাহী বিভাগের মোটা চাল ও আটার বাজার দর এবং অভ্যন্তরীণ আমন সংগ্রহ 2024-25 এর কার্যক্রম বিষয়ে সাংবাদিকদের সাথে মত বিনিময় সভা করেছে আঞ্চলিক খাদ্য নিয়ন্ত্রকের কার্যালয় রাজশাহী। নগরীর কোটে রাজশাহী আঞ্চলিক খাদ্য নিয়ন্ত্রকের কার্যালয়ে এই মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়। মত বিনিময় সভায় আঞ্চলিক খাদ্য নিয়ন্ত্রক মাইনুদ্দিন বলেন, দেশে বন্যা, আন্তর্জাতিক পরিস্থিতি, উৎপাদন ব্যয় বৃদ্ধি সহ নানান কারণে বাজারে চালের মূল্য বৃদ্ধি পেয়েছে। দ্রব্যমূল্য ঊর্ধ্বগতি রোধে সরকার ইতিমধ্যে বেশ কিছু পদক্ষেপ গ্রহণ করেছে। নাটোরে 2 দিনব্যাপী গুণগত মান সম্পন্ন বীজ আখ উৎপাদন কৌশল ও এর ব্যবহার বিষয়ক প্রশিক্ষণ হয়েছে। পাবনার ঈশ্বরদীর বাংলাদেশ সুগার ক্রপ গবেষণা ইনস্টিটিউটের আয়োজনে কৃষক পর্যায়ে আখের রোগমুক্ত পরিচ্ছন্ন বীজ উৎপাদন ও বিস্তার শীর্ষক প্রকল্পের আওতায় নাটোরে সুগার মিল এলাকায় কৃষকদের নিয়ে এই প্রশিক্ষণের আয়োজন করা হয়। প্রশিক্ষণ শেষে উৎপাদন কৌশল ও ব্যবহার বিষয়ক মাঠ দিবস অনুষ্ঠিত হয়। চ্যানেল আই কৃষি সংবাদের আজকের আয়োজন এই পর্যন্তই। পরবর্তী সংবাদ আয়োজনে আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। ধন্যবাদ সবাইকে।